ইতিহাস সাক্ষী ৭৫ বা ৭১ কোনো দায়মুক্তি বা ইনডেমিনিটি শেষ পর্যন্ত টেকেনি। তবে কি ২০২৪-এর বীরদের সুরক্ষাও তাসের ঘরের মতো ভেঙে পড়বে? মানবাধিকার নাকি রাজনৈতিক দমনের নতুন হাতিয়ার? কি আছে এই বিতর্কিত দলে? কোন সংবিধান লঙ্ঘনের অপরাধে কাঁপছে গতি? বাংলাদেশ কি তবে নেপালের মতোই এক অন্তহীন রাজনৈতিক নরকের দিকে এগিয়ে যাচ্ছে? একটি আইন যা নাকি মানবাধিকার রক্ষা করার কথা, কিন্তু সেই আইনই কি হতে যাচ্ছে রাজনৈতিক প্রতিশোধের নতুন অস্ত্র? দর্শক, পর্দার আড়ালে এই হামহিম করা সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের নীতিপক্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত এমন বিশ্লেষণধর্মী খবর পেতে। জাতীয় সংসদে পাশ হলো বিতর্কিত জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬। বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও বিলটি পাশের মাধ্যমে মূলত ২০০৯ সালের পুরনো আইনটিকে পুনঃপ্রচলন করা হয়েছে। কিন্তু কেন এই বিল নিয়ে এত আলোচনা সমালোচনা? আর কেনই বা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজপথ গরম করার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত সহ ১১টি রাজনৈতিক দল? সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। তার মতে, বর্তমান সরকারের বেঞ্চ যারা আছেন তারা ২৪ জুলাইয়ের আগে থাকলে হয়তো এই বিলের বিরোধিতা করতেন। তার আশঙ্কা, মানবাধিকার কমিশনকে ভবিষ্যতে রাজনৈতিক দমনপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে। সংসদে আজকে যদি ২০২৪ সালের মে মাস হতো আর এই বিলটি যদি উত্থাপন হতো, তাহলে এই সংসদের এমন একজন ব্যক্তি নাই যে এটার বিরোধিতা করত। প্রত্যেকে এটাকে সাদরে গ্রহণ করত। আজকে সময় পাল্টিয়েছে। আজকে ২০০৮ সাল ২০১৮ সালে আপনারা এই পাশে ছিলেন, আজকে ওই পাশে গিয়েছেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, আজকে এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন। ২০২৪ সালের কোনো এক মাসে, জুলাইয়ের আগে, এটা ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, যদি এটা তৎকালীন ফেসিবাদ সময়ে যদি এই বিলটাকে ২০২৫ সালের যে আপনাদের জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা আছে সেটা যদি এই সংসদে উত্থাপন করা হতো, ৩০০ জন এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই চাইতেন এই জাতীয় মানবাধিকার কমিশনটা সেটা যেন পাশ করা হয়। কিন্তু আজকে সময় পাল্টিয়েছে, ঋতু পরিবর্তন হয়েছে, আজকে চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি এবং আজকে আমাদের এই অবস্থান রং সাইড অফ দা হচ্ছে আমাদের রাইট অর রং, আমরা যে মোরালিটির আমরা রং সাইডে অবস্থান নিচ্ছি। এটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। মাননীয় স্পিকার, এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো ২টা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং হচ্ছে আমাদের দায় মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে ২০২৫ সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি ২টা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আমরা দেখেছি, যদি বাহিনীর বিরুদ্ধে আপনি কোনো তদন্ত পরিচালনা করতে চান সেই বাহিনীর পূর্বানুমতি আপনার লাগবে, সরকারের পূর্বানুমতি লাগবে। মাননীয় স্পিকার, সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ণ করবে সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে সেটা এই সংসদের প্রত্যেকটা সদস্যই সেই বিষয়টি জানে। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর ইস্যুতে, জুলাই সনদ। জামায়াত সহ ১১টি দল দীর্ঘমেয়াদী আন্দোলনের ঘোষণা দিয়েছে, কিন্তু প্রশ্ন, এই আন্দোলনের শেষ কোথায় আর এর ফল কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই অভ্যুত্থানের বীরদের সুরক্ষার যে অধ্যাদেশ আনা হয়েছে সেখানে মানবাধিকার কমিশনের অনুমতি সাপেক্ষে তদন্তের কথা বলা হয়েছে, কিন্তু ইতিহাস বলে কোনো ইনডেমিনিটি বা দায়মুক্তি আইন চিরস্থায়ী না। ৭৫-এর ইনডেমিনিটি বা ৭১-এর পরের দায়মুক্তি কোনোটাই শেষ পর্যন্ত টেকেনি। জুলাই আন্দোলনকারীদের সুরক্ষা আইনটা করছে, সেটা দেখছেন? সেখানে কিন্তু ওই অধ্যাদেশের ৫ নম্বর ইয়েতে বলা আছে জুলাই অভ্যুত্থানের যারা ছিল তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং দেওয়ানি যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো কিন্তু সব প্রত্যাহার করা হবে। ঠিক আছে? পাশাপাশি ৫ নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যদি কারো বিরুদ্ধে সরাসরি কোনো হত্যার অভিযোগ থাকে, সে যদি কোনো দাপ্তরিক হন, কোনো প্রশাসনিক বাহিনীর হন, সরকারি কোনো বাহিনীরও হন, সেক্ষেত্রে তারা মামলা যদি হয়ে যায় করতে পারবে, তদন্ত করতে পারবে এবং মানবাধিকার কমিশনের অনুমতি সাপেক্ষে। এবং আমার কাছে মনে হয় এই জন্য মানবাধিকার কমিশনটাকে ওইভাবে রাখা হয়েছে। তাতে কিন্তু আলটিমেটলি আপনার সুরক্ষাটা হয় নাই, কারণ সুরক্ষা আইন দিয়ে কখনো করা যায় না। বঙ্গবন্ধু হত্যার পরেও কিন্তু ইন্ডেমনিটি করা হয়েছিল
এবং আপনার মনে আছে, ভাইয়ের মনে আছে, 71 সালের পরেও কিন্তু একটা ইন্ডেমনিটি করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে। কোনো ইন্ডেমনিটি থাকে না, কারণ ইন্ডেমনিটি হলো কি, আমি না মানলে আপনি কি করবেন, না মানলে আপনি কি করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্ডেমনিটির কথার মানে হচ্ছে এই যে একটা অঘটন ঘটছে, সেটার বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া না হয়। আপনি জিনিসটা বুঝেন, আপনি অ্যাকশন নেবেন, আপনি এটাকে বৈধতা দিবেন। কোন অর্থে বলছি আমি, এই যে বৈধতাটা দিবেন, সেই বৈধতাটার জন্য হইল জুলাই সনদ। আরেকটু খুইলে যদি আমি আপনাকে বলি, জুলাই অভ্যুত্থানে যারা কাজ করছে তারা অপরাধী, ঠিক আছে? আমি এই আইন বলে ইন্ডেমনিটি দিতে গেলে বলে এটা তারা অপরাধী, কেননা রাষ্ট্রপক্ষ যারা ক্ষমতায় তারা কিন্তু সুরক্ষা আইনটা দিচ্ছে। এখন তারা যদি দাবি করে যে জুলাই আন্দোলনে তারা ছিল, তারা বলতেছে না যে আমরা আন্দোলনে ছিলাম, সেটা তো বলা হয়েছে। আমরা এই ভিডিও দেখছি যে পার্লামেন্টের একজন মেম্বার, নাম আমি ইচ্ছা করে বলি না, একটা তার বয়ান আছে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। বেগম খালেদা যেটা বলছেন সেটা তো আছেই। ইন এডিশন একজন পার্লামেন্টের মেম্বার বর্তমানে, যিনি কয়দিন আগে বলছিলেন যে এই সংবিধান দেখলে আপনাদের গাত্রদাহ হয় কিনা, উনিও বলছিলেন যে এই সংবিধান মানুষের সংবিধান না, এই সংবিধান রাখা হবে না। তারাই আবার বলতেছে যে জুলাই আন্দোলনে তারা ছিল, জুলাই আন্দোলনে যারা ছিল তাদেরকে শ্রদ্ধা করে। তাহলে জুলাই সুরক্ষার যে আইনটা, বিধানটা, সেটা তো সবার জন্যই তো করা দরকার। শুধুমাত্র ওই ছাত্রদেরকে দিচ্ছি কেন আমি? তাহলে কি আমি জুলাইতে ছিলাম না? যারা আইনটারে পাস করতেছে তারা কি ছিল না? তাহলে তারা আবার ওই যে হত্যার বিষয়টা, হত্যায় যদি কেউ সক্রিয় থাকে তারটা, তাহলে সেটা আসতেছে কেন? তাহলে কি জুলাইতে তারা খালি এই ছাত্ররা ছিল, তারা ছিল না? এটা যেমন এক দিক। দ্বিতীয় দিক হচ্ছে তাহলে তাদের রক্ষা নাই। এই জুলাই আন্দোলন যারা আছে, এটা পাশ করলে আপনার রক্ষা নাই, যে কোনো সময় এটা রিওপেন হতে পারে। যেমনিভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীরা যে ইন্ডেমনিটি করছে সেটা রিওপেন হয়েছিল, তারপরে অন্যান্য ইন্ডেমনিটি সবই রিওপেন হয়, এটা রিওপেন হতে পারে। বর্তমান সিচুয়েশনে সংবিধানের অবমাননা নিয়েও প্রশ্ন উঠেছে। বঙ্গবন্ধুর ছবি সরানো কিংবা স্বাধীনতার ঘোষক পাঠের দায়ে ইউএনওর বদলি, এই বিষয়গুলো সংবিধানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ তা নিয়ে দেখা যাচ্ছে বিতর্ক। সংবিধান বিশেষজ্ঞদের মতে, সংবিধান সংশোধন না করা পর্যন্ত প্রচলিত নিয়ম ভঙ্গ করা এক ধরনের অপরাধ বা ক্রিমিনাল অফেন্স। সরকার বলছে তারা দিয়েছে একটি সুরক্ষা আইন। এই আইনের মূল কথা কি? জুলাই আন্দোলনের সময় যেসব মামলা হয়েছে, ফৌজদারি হোক বা দেওয়ানি, সবগুলোই প্রত্যাহার করা হবে। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি কেউ হত্যার সঙ্গে জড়িত থাকে তাহলে কি হবে? আইন বলছে সেক্ষেত্রে তদন্ত করা যাবে, কিন্তু তদন্ত সরাসরি করা যাবে না। তদন্ত করতে হলে লাগবে অনুমতি, আর সেই অনুমতি দেবে মানবাধিকার কমিশন। এখন চিন্তা করে দেখুন, যে কমিশনকে ঘিরেই বিতর্ক, যার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন, সেই কমিশনে যদি হয় বিচারের দরজার চাবি, তাহলে বিচারটা কতটা নিরপেক্ষ হবে? এখন আসল প্রশ্ন, এই সুরক্ষা কার জন্য? শুধু ছাত্রদের জন্য নাকি রাজনীতিবিদদের জন্য? যারা আজ সংসদে বসে এই আইন পাশ করছে, তারা কি জুলাই আন্দোলনের অংশ ছিল না? যদি থাকে তাহলে তারা কেন এই আইনের বাহিরে? আর যদি বাহিরে থাকে তাহলে কি তারা নিজেদের জন্য ভবিষ্যতে আলাদা সুরক্ষা রাখতে চাচ্ছে? এবার আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, সংবিধান। আজকে যেভাবে সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠছে তা যদি সত্য হয় তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সংবিধান লঙ্ঘন কোনো সাধারণ ভুল না, এটি সরাসরি একটি অপরাধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ধরনের অপরাধের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। অর্থাৎ আজ যদি বিচার না হয়, আগামীতে যে কোনো সময় এই বিষয়গুলো আবার সামনে আসতে পারে। এখন পুরো পরিস্থিতিটা একবার দেখুন। একের পর এক সরকার পরিবর্তন, রাজনৈতিক দ্বন্দ্বের কোনো সমাধান নেই, সংস্কারের কাজ অসম্পূর্ণ, সব মিলিয়ে একটি অস্থির পরিবেশ তৈরি হচ্ছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি ধীরে ধীরে নেপালের মতো এক অস্থিতিশীল রাজনৈতিক চক্রে ঢুকে যাচ্ছে, যেখানে সরকার আসে সরকার যায় কিন্তু স্থিতিশীলতা আসে না? তাহলে সমাধান কি? অনেক বিশ্লেষক বলছেন সমাধান একটাই, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। কেন? কারণ এটি বাস্তবায়ন হলে পুরো আন্দোলনে একটি আইনি স্বীকৃতি আসবে, রাজনৈতিক বৈধতা তৈরি হবে, ভবিষ্যতের ঝুঁকি কমে যাবে এবং দেশ ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যেতে পারবে। কিন্তু যদি এত কিছু সমাধান হয়, তাহলে এটি বাস্তবায়ন করা হচ্ছে না কেন? এটা কি শুধুই রাজনৈতিক দ্বিধা, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো অদৃশ্য চাপ? প্রশ্ন এখন আপনার, আপনি কি ভাবছেন? কারণ আজকের এই সিদ্ধান্তই শুধু একটি আইন নয়, এটি ঠিক করে দিতে পারে বাংলাদেশের আগামী রাজনৈতিক দিক। দর্শক, নিয়মিত এমন রাজনৈতিক বিশ্লেষণধর্মী খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলের ভিডিও আপনি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।